আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর নিউজ 24 আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতে জানিয়ে দিব আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। ইফতার করতে যাওয়া ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী সেনাদের হামলা। সিরিয়ার সঙ্গে আলোচনার সম্ভাবনা খতিয়ে দেখছে তুরস্ক। ইউরোপ থেকে পরমাণু অস্ত্র নিজের ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যান, আমেরিকার প্রতি রাশিয়ার আহ্বান। মার্কিন নিষেধাজ্ঞা না মানার ফল ভুগতে হচ্ছে ইমরানকে, আমেরিকাকে তোপ রাশিয়ার। আগামী নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করাতে আমেরিকাকে বাংলাদেশের অনুরোধ। শ্রীলঙ্কার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালো রাজাপাকসের ক্ষমতাসীন জোট। বাংলাদেশিদের জন্য তৈরি সরকারি ওষুধ বিলি হচ্ছে ভারতের হাসপাতালে। তুর্কি জাহাজে আগুন দিল ইউক্রেনের জাতীয়বাদীরা। গোপনে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে ভাষণ দিলেন জেলেনস্কি। এবং সবশেষে থাকছে দেউলিয়া লেবাননের নাগরিকরা ছুটছেন ইরাকে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। ইহুদিবাদী ইসরায়েল অধিকৃত পবিত্র আল কুদস শহরের বাদ আল আমুদ বা দামেস্কো গেটের কাছে আয়োজন করা ইফতার মাহফিলের উপর হামলা চালিয়েছে বর্বর ইহুদিবাদী সেনারা। গতকাল সন্ধ্যায় এ হামলা হয়। এ নিয়ে টানা 3 দিন রোজাদার ফিলিস্তিনি মুসলমানদের উপর ঘৃণ্য হামলা চালালো দখলদার ইসরায়েলের সেনারা। ফিলিস্তিনের বার্তা সংস্থা মান জানিয়েছে, রোজাদার মুসল্লিদেরকে ছত্রভঙ্গ করার জন্য ইহুদিবাদী সেনারা টিয়ার গ্যাস এবং সাউন্ড বোমা ব্যবহার করে, অথচ সেখানে লোকজন জড়ো হয়েছিল ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। পবিত্র মাহে রমজানের শুরুতে দখলদার ইসরায়েল বাব আল মাবুদকে সামরিক ব্যারাকে পরিণত করেছে এবং সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে। ওই এলাকা থেকে রোববার রাতে 10 জন ফিলিস্তিনিকে আটক করে এবং ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত 20 জন আহত হন। প্রতিবেশী সিরিয়ার সঙ্গে আলোচনা শুরুর সম্ভাবনা খতিয়ে দেখছে তুরস্কের সরকার। এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চলবে জানিয়েছে তুর্কি গণমাধ্যম। একটি জ্ঞাত সূত্রের বরাত দিয়ে তুরস্কের হুররিয়াত পত্রিকা গতকাল জানিয়েছে, সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা চলছে। পত্রিকাটি বলেছে, তুর্কি সরকার সম্প্রতি যে ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করেছে এবং ইউক্রেন সংকট সমাধানে যে ভূমিকা পালন করছে তা থেকে আঙ্কারা মনে করে সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার এটাই সবচেয়ে উপযুক্ত সময়। ইউরোপের যেসব দেশ পরমাণু শক্তিধর নয় সেসব দেশে মোতায়েন পরমাণু অস্ত্র মার্কিন মূল ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। একই সাথে ইউরোপের ওই সব দেশে পরমাণু অস্ত্রের যে অবকাঠামো গড়ে তোলা হয়েছে তাও ধ্বংস করার আহ্বান জানিয়েছে মস্কো। মঙ্গলবার জাতিসংঘ নিরস্ত্রীকরণ কমিশনের বৈঠকে দেওয়া বক্তৃতায় রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানোস্কি এই আহ্বান জানান। ম্যাচের মোড় তিনি ঘুরিয়েই দিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর গদি হারাতে হয়েছে কাপ্তান ইমরান খানকে। তার এই পরিস্থিতির জন্য আসলে দায়ী আমেরিকা, এমন অভিযোগ রাশিয়ার। মস্কোর সাপ খোঁচা, ইমরান রাশিয়ায় যান তা চায়নি ওয়াশিংটন। প্রাক্তন তারকা ক্রিকেটার মার্কিন আপত্তিতে কান না তোলাতেই মাসুল গুনতে হয়েছে তাকে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সংবাদ সংস্থা পিটিআই এর সঙ্গে কথা বলার সময় এমনই দাবি করেছেন। তার কথায় 23 ও 24 ফেব্রুয়ারি ইমরানের রুশ সফরের ঘোষণা হওয়ার পর থেকেই আমেরিকা ও পশ্চিমা দেশগুলি প্রধানমন্ত্রীর উপর চাপ দেওয়া শুরু করে। তাদের দাবি ছিল অবিলম্বে এই সফর বাতিল করুক ইমরান। কোনো স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা যে আমেরিকা সবসময় করে চলেছে, এ ঘটনা তার প্রমাণ। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি যাতে অংশগ্রহণ করে সে ব্যাপারে প্রভাব খাটাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ.কে আব্দুল মোমেন। ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সোমবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট অনুষ্ঠিত 2 দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ.কে আব্দুল মোমেন এই আহ্বান জানান। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাংবাদিকদের ব্রিফ করে এ কথা জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশ আমেরিকার অত্যাধিক দাবি দেওয়ার কাছে নতি স্বীকার করবে না। তিনি আরও বলেছেন,
হোয়াইট হাউস বাস্তবসম্মত পথে হাঁটলে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ থেকে একটি চুক্তি বের করে আনা সম্ভব। আব্দুল্লাহিয়ান সোমবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন। চরম অর্থনৈতিক সংকটে গণ অসন্তোষের মধ্যে শ্রীলঙ্কার ক্ষমতাসীন জোটেও ভাঙন দেখা দিয়েছে, আর তাতে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের নেতৃত্বাধীন জোট। শ্রীলঙ্কার পত্রিকা আদাদেরনা জানিয়েছে, শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি ৪২ জন আইন প্রণেতা মঙ্গলবার অধিবেশন জোট থেকে বেরিয়ে গিয়ে স্বতন্ত্র সদস্য হিসেবে দায়িত্ব পালনের ঘোষণা দেন। বিক্ষোভের মধ্যে মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগের পর প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সর্বদলীয় সরকার গঠনের যে আহ্বান জানিয়েছে তাও প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলো। তারা খোদ প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে এখন। এবার রুশ কূটনৈতিকদের বহিষ্কারের পথে হাঁটল ইতালি। এর আগে রুশ কূটনৈতিকদের বহিষ্কার করে জার্মানি ও ফ্রান্স, ৩ দেশ মিলে ১০৫ রুশ কূটনৈতিককে বহিষ্কার করেছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মায়ো বলেন, নিরাপত্তা উদ্বেগের কারণে রাশিয়ার ৩০ কূটনৈতিককে বহিষ্কার করেছে ইতালি। রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়েছে, এ ব্যাপারে রাশিয়া প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত ছিল। মঙ্গলবার রুশ রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে ইতালি জানিয়েছে তাদের রাষ্ট্রদূতকে অপসারণ করা হচ্ছে। এদিকে রাশিয়ার ৪০ কূটনৈতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে জার্মানি। ৫ দিনের মধ্যে দেশটি ছেড়ে তাদের চলে যেতে বলা হয়েছে। অন্যদিকে ফ্রান্স ভিত্তিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে ৩৫ রুশ কূটনৈতিককে অপসারণ করবে ফ্রান্স। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, আমাদের প্রথম দায়িত্ব হলো ফ্রান্স ও ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া ডেনমার্ক ও রাশিয়ার ১৫ কূটনৈতিককে বহিষ্কার করতে যাচ্ছে। এসব পদক্ষেপের ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি রাশিয়া, তবে যথাযথ প্রতিক্রিয়া জানানোর কথা জানিয়েছে দেশটি। বিরোধীদের সঙ্গে কয়েক দশকের টানাপোড়েনের জেরে সংসদে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটের আগে কুয়েতের সরকার ফের পদত্যাগ করেছে। মঙ্গলবার উপসাগরীয় অঞ্চলের অন্যতম তেল উৎপাদনকারী দেশটির সরকার ক্রাউন প্রিন্সের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কুনা বলছে, গত বছরের শেষের দিকে কুয়েতের আমিরের বেশিরভাগ দায়িত্ব গ্রহণ করেছিলেন ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল আহমদ আল সাবা। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ সাবা আল খালিদ আল সাবার কাছ থেকে সরকারের পদত্যাগপত্র গ্রহণ করেছে ক্রাউন প্রিন্স। বাংলাদেশ সরকারের বিনামূল্যে বিতরণের জন্য তৈরি ওষুধ দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের এক মহকুমা হাসপাতালে, এমনটি জানা গেছে পশ্চিমবঙ্গের প্রভাবশালী এক গণমাধ্যমের পোর্টালে। কিভাবে এই দেশের সরকারি ওষুধ এ রাজ্যের হাসপাতাল পৌঁছালো তা উঠেছে প্রশ্ন। বাংলাদেশের কোলঘেঁষা ভারতের পশ্চিমবঙ্গের কাথি মহকুমা হাসপাতালের আউটডোর মঙ্গলবার একাধিক রোগীর চিকিৎসা করাতে এসে ডাক্তার দেখানোর পর হাতে পেলেন প্রেসক্রিপশনে লেখা ওষুধ। ওষুধের গায়ে লেখা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ, ক্রয় বিক্রয় আইনত দণ্ডনীয়। খবরটি প্রকাশ হতে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। ওষুধের মোড়কে কবে তৈরি করা, কবে শেষ মেয়াদ, কোনো কিছুই উল্লেখ নেই। খবরে বলা হয়, কিভাবে এমনটা হয়েছে তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। তবে প্রশাসনের দাবি, এই ওষুধ পাঠানো হয়েছে কলকাতা থেকে। ইউক্রেনের মারিউপোল বন্দরে ডমিনিকান পতাকাধারী তুরস্কের একটি জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেনের জাতীয়বাদীরা। আগুন লাগিয়ে দেওয়ায় আজবুর্গ নামে জাহাজটি থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা গেছে। মঙ্গলবার রুশ বার্তা সংস্থা স্পুটনিক এসব কথা জানিয়েছে। ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ডোনেস্কোর কর্মকর্তাদের বরাতে স্পুটনিকের খবরে দাবি করা হয়েছে, তুর্কি জাহাজটিতে ইউক্রেনের জাতীয়বাদীরা হামলা চালিয়েছে। তারা এটি রুশ বাহিনীর কাজ হিসেবে দেখানোর চেষ্টা করতে পারে বলেও দাবি করা হয়েছে। চলতি বছরের মার্চের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র হাইপারসোনিক বা শব্দের চেয়ে ৫ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। তবে ২ সপ্তাহের জন্য তা গোপন রাখা হয়েছিল বলে জানিয়েছে সেদেশের প্রতিরক্ষা কর্মকর্তারা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর কর্মকর্তার বরাতে সিএনএন জানায়, রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনা এবং প্রেসিডেন্ট জো বাইডেনের ইউরোপ সফর থাকায় ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওই খবর গোপন রাখা হয়। যুদ্ধের পরবর্তী টার্গেট হিসেবে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর স্টেভিনিয়াস্কোকে বেছে নিয়েছে রাশিয়া। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার এর সবশেষ মূল্যায়নে এই তথ্য উঠে এসেছে। বলা হচ্ছে, রাশিয়ান সৈন্যরা পূর্ব দিকে হামলা বাড়ানোর এবং ডনবাস অঞ্চলে অন্যান্য বাহিনীর সাথে সংযোগ স্থাপনের প্রয়াসে স্লোভিনিয়াস্কোকে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।
স্লোভেনিয়াস্ক দখলের জন্য রুশ বাহিনীর প্রচেষ্টা সম্ভবত ইউক্রেন যুদ্ধের পরবর্তী প্রধান যুদ্ধ হিসেবে প্রমাণিত হবে। রাশিয়ানদের অবশ্যই স্লোভেনিয়াস্ককে তাদের দখলে নিতে হবে। যদি তারা তা করতে অক্ষম হয় তাহলে পূর্ব ডোনেস্ক এবং লুহানস্ক অঞ্চল দখল করার প্রচেষ্টা সম্ভবত ব্যর্থ হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় তিনি দাবি করেন রুশ বলির শিকার হওয়া মানুষের পক্ষে ভাষণ দিচ্ছেন তিনি। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, রুশ বাহিনী বেসামরিকদের হত্যা করেছে আর নারীদের ধর্ষণ করেছে। সোমবার বুচা শহর পরিদর্শনের পর নিরাপত্তা পরিষদে ভাষণ দেন জেলেনস্কি। এই শহরটির রাস্তায় ইউক্রেনের বেসামরিকদের মরদেহ পড়ে থাকার ছবি দেখা গেছে। রাশিয়া গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ করেন জেলেনস্কি। এই তো কিছুদিন আগেই মধ্যপ্রাচ্যের দেশ লেবানন ছিল চিকিৎসা ও পর্যটনের জন্য বিখ্যাত। ইরাক সহ বিভিন্ন দেশ থেকে চিকিৎসা ও অন্যান্য কারণে লোকজন লেবাননে আসত। পরিস্থিতি এখন বদলে গেছে। লেবানিজরাই তাদের দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছে। ফ্রান্স 24-এর প্রতিবেদনে বলা হয়েছে, নিকট অতীতে মধ্যপ্রাচ্যের মধ্যে ইরাক ছিল সংঘাত ও গণ্ডগোলের এক দেশ। এখন সেই দেশই হয়ে গেছে অর্থনৈতিক সংকটে থাকা লেবাননের চাকরি প্রত্যাশীদের জন্য অবারিত সুযোগ। লেবানিজদের জন্য ইরাকে ভিসামুক্ত প্রবেশাধিকার থাকায় সহজেই লেবানন থেকে বাগদাদে আসতে পারছেন নাগরিকরা। ফলে বাগদাদকে চাকরি খোঁজার ক্ষেত্রে ভালো বিকল্প মনে হচ্ছে লেবাননের নাগরিকদের।